আজ সোমবার যথারীতি একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর যে ঘটনাটা আমি তো আপনাদের কাছে উপস্থিত করব, সেই ঘটনাটা আমার এক বন্ধু আমাকে ঘটনাটা বলেছে। সে আমার খুব কাছের বন্ধু মানে আমরা প্রায় আজ 26 বছর একে অপরের বন্ধু। তো অ্যাকচুয়ালি ওইটা বলতে চাইছিল না, কেন তার পরিবারের ঘটনা, আর সেই ঘটনাটা শুনে বড় হয়েছে। তখন তার বয়স 12 বছর ছিল। তো ঘটনাটা সে শুনেছে, সে আমাকে বলল, বিথি তুই গল্পটা বল, ঘটনাটা যদি মানুষ শোনে তার ভালো লাগবে এবং মানুষ রিয়েলাইজ করবে যে এখন অব্দি আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসছে না, যে আত্মা আছে কি আত্মা নেই, সেই নিয়ে। আমি সেই দ্বন্দ্বের মধ্যে কোনোদিন যাইও নি আর যাবও না। আমি খালি বলি, যারা এই অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে গেছে না, তারা বিশ্বাস করতে বাধ্য। আর যারা এখনো পর্যন্ত এই অবাস্তব ঘটনার মধ্যে দিয়ে যারা পেরোয়নি, তারা বলবে দূর, আত্মা বলে কিছু আছে নাকি। আমার কাছে একটা সিম্পল ফান্ডা ভাই, মানুষ যখন আছে, আমাদের যখন মন আছে, আমরা যখন দেহ ত্যাগ করি, তখন আমাদের এই আত্মাগুলো যাচ্ছে কোথায়? কোথায় মিলিয়ে যাচ্ছে? কোথাও তো যাচ্ছে। তো সেই আত্মার মধ্যে, মানুষের মধ্যেও ভালো মন্দ যখন আছে, আত্মার মধ্যেও নিশ্চয়ই কিছু আছে। কিছু আত্মা মিলিন হয়ে যায়, কিছু আত্মা পুনর্জন্ম পায়, কিছু আত্মা ঘুরে বেড়ায়, কিছু আত্মা মিলিন হওয়ার আগে বা কোথাও পৌঁছাবার আগে তাদের যে মনের বাসনাগুলো ছিল বা চাহিদাগুলো ছিল, তারা হয়তো সেটা মেটাবার চেষ্টা করে, তাই সেগুলো আমরা দেখতে পাই। তার সেই উপস্থিতি বা তাদের কোনো কিছু দ্বারা আমাদের মনকে বুঝিয়ে দেয় যে আমরা আছি। সেই উপস্থিতিটাও তো অনেক বড় ব্যাপার না? আর সেটাকেই আমরা বলি ভয়, সেটাকেই আমরা বলি আমরা ভূত দেখেছি, আমরা যারা অপমৃত্যুতে মারা গেছে তাদের আত্মা আমাদের সামনে দিয়ে ঘুরে বেরিয়েছে, তাদের মনোবাসনা যেগুলো ছিল তারা সেগুলো আমাদের দ্বারা করাতে চেষ্টা করেছে বা কিছু বলবার চেষ্টা করেছে। এটাই না সিম্পল ফান্ডা, আর কিচ্ছু না। থাক, ঘটনায় আসা যাক। এবং আমি আজকে ঘটনার শুরুতেই এই কথাগুলো কেন বললাম সেটা বুঝতে পারবেন। আমার যে বন্ধু, সে আমাকে যখন ঘটনা, আমি তার নাম বলছি না, কারণ সে বলল আমার নামটা বলিস না, কারণ তাদের পৈতৃক ভিটা যেখানে সে থাকতো, সেখানে লোকেরা হয়তো নাও পছন্দ করতে পারে। তাই আমি নাম এবং স্থান দুটোই চেঞ্জ করে দিলাম। স্থান ধরে নিক, কিন্তু সেটা বীরভূমের মধ্যেই। আর কিছু নাম আমি বললাম না। আমাকে যদি কেউ পারমিশন না দেয়, আমি তো সেটা বলতে পারবো না, তাই আপনাদের জানালাম না। ঘটনাটা হুবাহু এক বলে যাচ্ছি। তাদের পৈতৃক বাড়ির, তার দাদুর 3 ছেলে, তার বাবা, তার আরেক কাকা, তার আরেক কাকা। তো তার বাবা, সে একজন আমার বন্ধু, সে একমাত্র মেয়ে এবং তার ছোট ভাই। আরেক কাকার 2 ছেলে, তারা বরাবর প্রথম থেকেই বাইরে থাকে। এবং আরেক কাকার 1 মেয়ে এবং 1 ছেলে। মেয়ে সে সেই বাড়িতেই থাকে, অবিবাহিত, এবং তার ছেলে খড়গপুরে ইঞ্জিনিয়ারিং পাশ করে সেখানেই একটা ফার্মে সে যুক্ত আছে। তাই বলে বাড়িতে সে খুব কমই আসতো। কিন্তু তার কাকার একমাত্র ছেলে তো, বাবার প্রচুর টান, এবং ছেলে যে বাড়ির প্রতি টান নেই সেটা নয়,
কিন্তু কাজের জন্য সে খুব কম আসতে পারে। এরই মধ্যে আমার যে বন্ধু, তার বাবা তার ব্যবসাতে ভালো লাভ করায় তারা এই গ্রামের দিকের পৈতৃক বাড়িটা ছেড়ে একটু সামনে শহরের মধ্যে তার ব্যবসার একদম কাছে জমি কিনে একটা বাড়ি করে এবং মা বাবা তার ভাই এবং সে সেই বাড়িতে চলে আসে। কিন্তু তাই বলে যে তাদের বাড়ির সঙ্গে যাতায়াত নেই, না না, প্রত্যেক দিনই আসা যাওয়া চলছে, ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে যাওয়া যায় আসা যায়, সব সময় আসছে যাচ্ছে, এরকম একটা আসা যাওয়া। এই করতে করতে একদিন তার কাকা কঠিন রোগে পড়ে এবং সেই রোগের সঙ্গে সে ভুগতে ভুগতে মৃত্যু শয্যায় এসে পড়ে। তখন আমার বন্ধুর মা রোজ সকালে এই বাড়িতে চলে আসতো, সারাদিন এই বাড়িতে কাটিয়ে সন্ধেবেলা বাড়ি যেত, কারণ কাকিমার কাছে তো কেউ নেই, এক দিদি ছাড়া, তো কেউ তো তাদের দেখবে। কাকা তো একেবারে মৃত্যু শয্যায়। পাড়ার মানুষেরা এত ভালো ছিল যে কাকিমা তো সারাদিন দৌড়াদৌড়ি করে, খাটাখাটি করছে, ঘর বাইর সবই সে দেখে। তাই পাড়া থেকে একজন করে এসে রোজ সন্ধ্যে থেকে রাত অবধি কাকার পাশে বসে থাকতো। এরম করে দিন যাচ্ছে। কাকা বারবার বলছে, ছেলেকে খবর দাও, আসতে বলো, আর হয়তো আমি বাঁচবো না। ওরা বলেছে, বাবা এটা আমি আমার বন্ধুর যখন 12 বছর বয়স তখনকার ঘটনা বলছি। তখন সবাই বলে, ছেলেকে তো খবর দেওয়া হয়েছে, চলে আসবে। এরকম সময় একদিন রাতে বেলা, এটা আমার বন্ধু দিদির মুখে শুনেছে যে দিদি আর কাকিমা দুজনে রাতে বেলা বাসন ধুচ্ছে বাইরে। এরকম সময় বাইরেটা খুব অন্ধকার, দেখছে একটা বেড়াল একটু দূরে দাঁড়িয়ে প্রচন্ড পরিমাণে চিৎকার করতে থাকছে, ম্যাও ম্যাও করেই যাচ্ছে। হঠাৎ কাকিমা বিরক্ত হয়ে, যে দিদি বাসনগুলো মাজছিল আর কাকিমা জল দিচ্ছিল, ওই জলে তারা ধুচ্ছিল বাসনটা, ওই জলটা নিয়ে বেড়ালের গায়ে ছুঁড়ে মারে। যে ভাবে এত চিৎকার করছে, সারা দিন খাটাখাটনি, বাড়িতে ওরকম রুগী, ও মাথা খারাপ হয়ে গেছিল। জল দাবাতে বেড়ালটা একটু পিছন দিকে সরে যায়। যেদিকে এই আমার বন্ধু যে বাড়িটা ছেড়ে তারা চলে যায়, তাদের বাইরে না একটা রান্নাঘর ছিল, সেটা মাটি আর উপরে খড়ের চালা ছিল। সেগুলো তারা এতদিন না থাকায় ভেঙে পড়েছে, তার মধ্যে গাছগাছালি জন্মেছে, পিছনে তাদের অনেক গাছ ছিল। বেড়ালটা কি করলো, ধরাম করে ওই দিকে সরে গেল, আর ওরা আবার বাসন ধুতে থাকে। এরকম সময় চোখ তুলে তাকিয়ে দেখে যে পিছনে একটা আবছা মানুষের শ্যাডো টাইপের এসে দাঁড়িয়েছে, আর বেড়ালটা ঠিক তার সামনে। বেড়ালটার পেছন দিক থেকে আওয়াজ আসছে, নিয়ে যাব, নিয়ে যাব, মানে প্রচন্ড চাপা গলায় আস্তে ভাবে, নিয়ে যাব, নিয়ে যাব। তখন তার কাকিমা আর দিদি ভয় পেয়ে দুজনের হাত চেপে ধরে যে এটা কি হচ্ছে, এটা কি। যখন ওরা তাড়াতাড়ি করে উপরে লাফিয়ে ঘরের দিকে গেছে, দেখছে না তো কেউ তো দাঁড়িয়ে নেই, কিছু নেই। ওরা তখন ঘরের ভেতরে ঢুকে যায়, বাসন ওখানে ফেলে দিয়ে। এবার তার বাবার ঘরে যে ছেলেটি আজকে পাহারা দিচ্ছে, সে চিৎকার করে বলে, কাকিমা দেখো একটা বেড়াল ঢুকেছে। বলছে একটা বেড়াল লাফিয়ে কাকুর ঘরে ঢুকে পুরো খাটটা চারিদিকে একবার রাউন্ড দিয়ে কাকুর দিকে তাকিয়ে জানলা দিয়ে লাফ মেরে বেরিয়ে গেল, আর যাবার সময় পিছন ফিরে প্রচন্ড চিৎকার করে ম্যাও ম্যাও করে চলে গেল। ওর কাকিমা বলে, ব্যাপারটা কি, এরম কি ঘটে গেল? ভাবলো একবার তার স্বামীকে বলি। তারপর বললো, না বাবা,
সে এমনিতেই এই অবস্থায়, তাকে আবার বলবো যে এরকম একটা কথা কে বলছে? ওরা ভেতরে এসে, কাকিমা খুব ঠাকুর বিশ্বাসী, সে মন্দিরের সামনে বসে জপ করতে লাগলো যে এটা কি বললো, নিয়ে যাব নিয়ে যাব নিয়ে যাব। সারা রাত আর ওরা শুতে পারল না। সকালবেলায় কাকিমা যখন চা করতে গেছে, যে ছেলেটা সারা রাত বসে থাকে তাকে একটু চা করে দিয়ে চা খেয়ে আবার চলে যাবে, চাটা দিচ্ছে, বলল তোর কাকু ঘুমিয়েছে রে? বলে হ্যাঁ, কালকেই দেখলাম যে কাকু না সারাটা রাত খুব ভালো করে ঘুমিয়েছে গো। বললো যাক। অদ্ভুত কাণ্ড, কাকু চোখ মেলে তাকালো, তাকিয়ে ওনাকে বলল শরীরটা খুব ভালো লাগছে জানো। বলে শুনেও ভাল লাগছে, তুমি কিছু খাবে গো? কারণ উনি খেতে চাইতেন না। বলে হ্যাঁ একটু খিদে খিদে পাচ্ছে, তুমি আমাকে একটু দুধ আর খই দেবে? বলছে তুমি খাবে? বলছে হ্যাঁ আমার খিদে পাচ্ছে, একটু খই খাবো, খই খেতে ইচ্ছে করছে। বলে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, তুমি ওঠো তুমি ওঠো। বলে কাকিমা ওকে ধরে ওনাকে ওঠাবার চেষ্টা করলো। তার মধ্যেই আমার বন্ধুর যে বাবা, সে ঘরে ঢোকে। সে সব থেকে বড় ভাই, কিন্তু তার বিয়ে অনেক দেরিতে হওয়ায় কাকুর তার বাচ্চা আগে হয়ে গেছিল, তার মেয়ের থেকে তার মেয়ে বড়, সে দিদি, তার ছেলেরা এখন চাকরি করে, তার বাবা অনেক দেরিতে বিয়ে করায়, তারা এখন অনেক ছোট। তাই জ্যাঠা এসে, মানে আমার বন্ধুর বাবা এসে তার ভাইকে সে সোজা করে বসায়। বলে ভাই অনেক দিন পর তুই মন থেকে বললি, তাহলে তোর আজকে একটু ভালো মন্দ খাবার ব্যবস্থা করি। বলে না রে না, কিছু না, ওই সেদ্ধ ভাতই দেখি খেতে পারবো কিনা, আর একটু দুধ খাবো রে। বলে এক্ষুনি আনছে। তাড়াতাড়ি করে তার স্ত্রী দুধ আর খই নিয়ে আসে, এসে তাকে খেতে দেয়। অদ্ভুত কাণ্ড, তিনি পরিষ্কার করে বাটিতে মুখ দিয়ে পুরো দই আর খইটা খায়। তাদের মনে আনন্দ ফিরে আসে। তখন তার বাবাকে এই কাকিমা পুরো ঘটনাটা বলে, জানো এরকম এরকম হয়েছে, জানেন দাদা কালকে এরকম একটা বেড়াল এসেছিল, এরকম একটা আবছা বলয় দেখেছিলাম, আর সেখান থেকে কেউ চাপা গলায় বলছিল নিতে এসেছি। আপনি জানেন আমি সারা রাত এই মন্দিরের সামনে বসেছিলাম, প্রার্থনা করছিলাম, মনে কু ডাকছিল, ভাবছিলাম যে কে জানে ওকে কি নিতে এসেছে কেউ। কিন্তু দেখুন আমার ভাবনাটাই ভুল, কে জানে কি হয়েছিল। উনি আজ সকালে সুস্থ হয়ে উঠলেন, খেতে চাইলেন নিজের মনে। বলে তাহলে তো খুব ভালো কথা, বৌমা তুমি একটা কাজ করো, খাবার একটু ব্যবস্থা করো, দেখো যদি খায়। এই করে দিনটা কেটে গেল। সন্ধ্যের দিকে উনি উঠেও বসেছেন, একটু বিকেল গড়িয়েছে, তিনি ভাতও খেয়েছিলেন দুমুঠো। সন্ধ্যের দিকে চা খেয়ে হঠাৎ করে হাত থেকে কাপটা দুম করে পড়ে যায়। ওরা ছিটকে দৌড়ে ঘরে এসে বলে কি হয়েছে কি হয়েছে। দিদি এসে বলে বাবা কি হয়েছে। দেখছি বাবা শরীর কাত হয়ে গেছে, মা বলে চিৎকার করে। তখন মা দৌড়ে ঘরে আসে, আমার বন্ধুর মাও সেখানে ছিল। তারা ধরাধরি করে তাকে আবার আস্তে আস্তে করে উঠায়, বলে তুমি উঠে বসো, কাত হয়ে থেকো না, কিছু একটা হচ্ছে। ও তখন ইশারা করে, বলে আমায় শোয়াও আমায় শোয়াও। তখন তাকে আস্তে করে শুয়ে দেয়। শুয়ে মাথাটা একটু যেই উঁচু করাতে যাবে, দেখলো তার বাবার ঘাড় কাত হয়ে গেল। তখন তার ভাইকে দাদাকে তাড়াতাড়ি করে, আমার বন্ধুর বাবাকে তাড়াতাড়ি করে খবর দেওয়া হয়, ডাক্তারকে ডাকা হয়। বলে সব শেষ। ওরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এ ওর মুখ দেখছে। ব্যাপারটা কি হয়ে গেল, জাস্ট 15 থেকে 20 মিনিটও হয়নি। বাবার হাতে চা দিয়ে গেছিলাম, বাবা সুস্থ শরীরে হাসি মুখে, সুস্থ তো তিনি ছিলেন না, তার এমন ব্যাধি হয়েছিল, কিন্তু হাসি মুখে
মানুষ চাটা নিয়েছিল এবং চায়ে মুখও দিয়েছিল। তারা তাই দেখে বাইরে চলে যায় এবং 10টা মিনিটও যায়নি, কাপ প্লেট পড়ার আওয়াজে তারা ঘরে ঢুকে দেখে বাবা ছটফট করছে। শোয়াতে শোয়াতে ঘাড় কাত হলো এবং সব শেষ, সব শেষ। এর মধ্যে তার ছেলে তো জানেই না যে বাবা মারা গেছে। সে আসছে তার বাড়ির দিকে। সে যখন স্টেশনে নামে, তার ছোট ছেলে যে খড়গপুরে থাকে, তাকে আগের দিন খবরই দেওয়া হয়েছিল যে চলে আয়, অবস্থা খুব খারাপ। সে যখন, আমি কিন্তু অনেক দিনকার আগের ঘটনা বলছি, এখনকার স্টেশন, এখনকার রাস্তা, এখনকার আলো ঝলমল করা রাস্তার সঙ্গে সেই সময়ের আমার বন্ধুর বা আমার 12 বছর বয়সের ঘটনার সঙ্গে কিন্তু মেলাবেন না। সেই সময়ের রাস্তাঘাট দিয়ে স্টেশন থেকে নেমে তারা মেঠো পথ ধরে যখন বাড়ির দিকে আসছে, সেই সময় একটা মাঠ ক্রস করে একটা বাগান দিয়ে, বাগানটা পার হবার পর কিছুটা রাস্তা গিয়ে তাদের বাড়ি। মেঠো রাস্তা পার হচ্ছে, জাস্ট সন্ধেটা লেগে গেছে। বাবা তো বিকেলবেলায় শেষ, তার কানে এখনো খবর যায়নি। মেঠো পথ পেরিয়ে বাগানের পথটা জাস্ট ঘুরতে যাবে, বাগানের ধারে মানুষ যেন একটু বসতে পারে, সিমেন্টের রকের মতো করা ছিল, যেন মানুষজন এই ছায়ার মধ্যে একটু যেন বসতে পারে, পথচলতি মানুষ। সে ছেলে দূর থেকে দেখছে একজন মাথা নিচু করে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। সে কাছে আসতেই সে বৃদ্ধ মানুষ মুখ তুলে তার দিকে তাকায় এবং সে তখনই চিনতে পারে, আরে এটা আমার বাবা। আরে বাবা, তুমি এখানে বসে আছো? বলে, তোরই তো অপেক্ষা করছি রে বাপ। তুমি এখানে কেন? তুমি তো অসুস্থ বাবা, বাড়ি চলো। বাড়িতে কেন আসনি? আর তোমাকে আসতেও মা কে দিয়েছে? আর তুমি জানলে কি করে তো আমি আজ আসছি? মানে কাল তোকে খবর দিয়েছে, তুই তো আসবি আজকে বাবা। বলে, তোমার শরীর খারাপ না? বলে, আমার শরীর আজ খুব ভালো লাগছে রে, হালকা লাগছে, সব ব্যথা যন্ত্রণা সব যেন চলে গেছে মনে হচ্ছে। বলে, তাই হলেই ভালো বাবা, তোমার শরীর যে ভালো লাগছে। তো বাবা, সবাই বলছিল তুমি নাকি একদম বিছানা ধরে নিয়েছো। বলে, ধরেছিলাম তো রে, বিছানা থেকে তো উঠতে পারছিলাম না, কিন্তু এখন সব পাচ্ছি। এখন দেখ, দৌড়ে এতটা পথ এসেছি তোকে দেখার জন্য। বলে, এটা খুব ভুল করেছো বাবা, আমি তো বাড়িই আসছিলাম। বললো, সেখানে তো আমি তোকে দেখতে পেতাম না রে এভাবে। বলে, কি যে বলছো বাবা? বলছে, তোকে কিছু কথা বলি বাবা। বলে, বলো বাবা। সবার সঙ্গে মিলেমিশে থাকিস, ভালো থাকিস, সবাইকে দেখিস, ঠিকভাবে বাড়ি ঢুকিস বাবা, আর কখনো আমায় ভুলিস না। এখানে বস। বলে, পরে বসবো বাবা, ওঠো তো। বলে ও নিচু হয়ে বাবাকে ধরতে যায়। আর যেই ধরতে যায়, মনে হলো একটা আলোর মধ্যে দিয়ে বা একটা বাতাসের মধ্যে দিয়ে ও কিছু একটা করে এরম করলো, নিজের দুটো হাতই নিজে ধরলো। সেখানে কেউ বসে নেই। অল অফ সেকেন্ডের মধ্যে রক ফাঁকা, কেউ নেই। ও ছিটকে দূরে সরে যায় এবং ও তার বুঝতে 1 মিনিটও লাগে না। ও দৌড়ে সামনে যায়, বনটা, ওই জঙ্গলটা পার হয়েই বাঁক নিতে গিয়ে দেখে বাড়ির সামনে প্রচুর লোক। সে দৌড়ে যখন ঘরে ঢোকে, দেখে কান্নার আওয়াজ ঘর থেকে। ঘরে ঢুকেই দেখে বাবা শুয়ে আছে। কিছুক্ষণ দূরে দরজার কাছে দাঁড়িয়ে বাবাকে দেখে। বাবা এখানে শুয়ে আছে ঠিকই, তার শরীরটা, তার যে আত্মাটা কিছুক্ষণ আগে এই শরীর ত্যাগ করেছে, সেই আত্মাটা ওইখানে অপেক্ষা করছিল।
যেতে পারছিল না সেই আত্মাটা তার ছেলেকে দেখার জন্য, তার ছেলেকে তার কিছু কথা বলার জন্য। বিশ্বাস করুন, এই ঘটনাটা একেবারে সত্য ঘটনা। সে সেখানে দাঁড়িয়েছিল তার ছেলের সাথে একবার দেখা করার জন্য, এবং ছেলে যখন তার বাবাকে ধরতে যায় তখন তাকে তো ধরতে পারবে না, তখন সে মিলিয়ে যায়। কত আশা তার ছেলেকে একবার দেখার জন্য। চিৎকার করে উঠে বাবার সেই নিথর শরীরটাকে চেপে ধরে আর বলে, বাবা তোমাকে আমি দেখেছি, তুমি আমায় দেখিয়েছো, দেখা দিয়েছো বাবা। হয়তো আমি এসে তোমার শরীরটা দেখছি, কিন্তু তুমি আমায় দেখা দিয়েছো। প্রত্যেকে এরও চোখাচোখি করে, কি বলছে রে, হয়তো পাগল হয়ে গেছে বাবাকে এই অবস্থায় দেখে। বাবাকে দেখলো কোথায়? ও যখন এলো তখন তো বাবা মারা গেছে, কিন্তু কেউ তো কোনো কথা বলে না। পরে যখন সবকিছু শেষ হয়, দাহ করে ওরা ঘরে আসে, তখন সেই ভাই তাদের ঘটনাটা বলে এবং সবাই বুঝতে পারে যে তার ছেলেকে দেখার তার শেষ আশাটা তার কাকা পূরণ করেছে, তার সঙ্গে দেখা করেছে। এবং মনের কিছু কথা ছিল যে তার মেয়ে, তার স্ত্রী এবং তার পরিবারকে যেন সে দেখে। এবং সে তার কাজ শেষ করেই তার মাকে এবং তার বোনকে নিয়েই সে আবার খড়গপুর চলে গেছে, কারণ সে তার বাবাকে কথা দিয়েছিল। মানুষের যেই আশা আমরা জীবিত অবস্থায় হয়তো পূরণ করতে পারি না, বা আমাদের মনের কোনো আশ থাকে, সেটাই বোধহয় পরবর্তী সময়ে এইভাবে মানুষকে দেখা দেয় এবং মানুষকে কিছু বলে যেতে চায়, তার অসমাপ্ত কাজ। জানাবেন ঘটনাটা কেমন লাগলো, এবং ভালো লাগলে প্রত্যেকে গল্পটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, না হলে আমার গল্প তো আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।